গতকালকে থেকে হঠাৎ করে শাহবাগের বিরুদ্ধে বা শাহবাগী আমাদের খেয়াল থাকার কথা যে জামাত ইসলামের যে নেতারা ছিলেন 1971 সালে যুদ্ধাপরাধী হিসাবে যাদের বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, প্রথমে আদালত থেকে অনেকের কিন্তু ফাঁসির রায় হয় নাই। তো রায়টা যখন প্রকাশ হলো, গণজাগরণ মঞ্চ, শাহবাগ তারা একটা বড় ধরনের আয়োজন করেছিল। আর ওই আয়োজনে একটা স্লোগান উঠছিল যে বিচার চাই না, ফাঁসি চাই। কোন পুকুরের মাছ কোন পুকুরের চা, যে গণজাগরণের মঞ্চ থেকে এবার শাপলা চত্বরের আসামি হলেন ডাক্তার ইমরান এইচ সরকার। শাপলা চত্বর গণহত্যার অভিযোগ, হাসিনা, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চেহারা দেখতে আঠাঘরের মতো, শরীরের চেয়ে বড় চশমা 2 চোখে, কপালে লাল টিপ, ঠিক যেন ইব্রাহিম আলাইহিসসালামের যুগের বেশ্যাদের মতো। শরীরে নেই ওড়না, গলার রক ফুলিয়ে আন্দোলন করছেন ডক্টর ইউনূসের সরকার পতনের। প্রথম দেখায় বোঝা কষ্ট যে সে পুরুষ, মহিলা নাকি হিজড়া। গত কয়েকদিন ধরেই মিডিয়ায় ভাইরাল এই শাহবাগী নষ্টা নারী। গোপন সূত্রে জানা গেছে, আওয়ামী এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এই নষ্টা নারীকে মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগ। লাকি আক্তারের প্রতি যে প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে, সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। আমি আজ সকালে নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি। আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন? যদি তা না হয়ে থাকে, গতকালই রাতে, গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে, সেটা কেন? ইনফ্যাক্ট আমি গতকাল লাকি আক্তারকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা তার আগে রেকর্ড করেছি, ফলে মিছিলটা আমার চোখে পড়েনি, বললাম সেখানে এটা যুক্ত করতাম। শাহবাগী লাকি আক্তার মুসলিম চিহ্নকে অপছন্দ করে এরা। ইসলামকে হেয় করতে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নেও পটু শাহবাগীরা। 2013 সালে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গণজামায়াতের মাধ্যমে তা প্রমাণ করে লাকি আক্তারদের মতো ইসলাম বিদ্বেষীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে, তেমন 10টা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। লাকি আক্তারের প্রতি যে প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে, সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি। আমি আজ সকালে নিজেই তাকে নিয়ে একটা ভিডিও করেছি। আমি বেশ কঠোরতার সাথে তার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি। আমি মনে করি আমাদের এই সতর্ক থাকা দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, গতকাল তিনি যা করেছেন তার জন্য কি তিনি গ্রেফতার হতে হবে এমন কোনো অপরাধ করেছেন? যদি তা না হয়ে থাকে, গতকালই রাতে, গভীর রাতে যে মিছিলটা হয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার দাবিতে বেশ গভীর রাতে, সেটা কেন? ইনফ্যাক্ট আমি গতকাল লাকি আক্তারকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটা তার আগে রেকর্ড করেছি, ফলে ওই মিছিলটা আমার চোখে পড়েনি, পড়লে আমি সেখানে এটা যুক্ত করতাম। মানে লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে এক্ষুনি, এটা অত্যন্ত ভুল একটা দাবি, অন্যায় একটা দাবি। লাকি আক্তার গতকাল যা করেছেন, যা বলেছেন, সেটা নিয়ে ক্রিটিক যে জায়গায়, লাকি আক্তারকে আমাকে চিনে রাখতে হবে, এটা আমি এখনও মনে করি। উই মাস্ট, কারণ তার শেখ হাসিনার সময়কালীন অ্যাক্টিভিজম, বিশেষ করে ইন দ্য টার্মিনাল স্টেজ, সারা দেশ যখন ম্যাসাকার করছেন শেখ হাসিনা, সে সময় এবং তার পরবর্তী সময়ে তার যে পরিস্থিতি তিনি যা করেছেন, সেটার ভিত্তিতে এই কনটেক্সটে তিনি এখন যা করছেন তাতে তার প্রতি সন্দেহ করার কারণ আছে, এবং এই প্রশ্নগুলো আমরা তাকে করবো, তাকে প্রশ্নবিদ্ধ করবো। কারণ তার বক্তব্যকে জাস্ট একটা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, প্রতিবাদ করছেন, সেভাবে দেখবো না। কিন্তু এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি কোনো ফৌজদারি অপরাধ করেননি, সুতরাং তার গ্রেফতার দাবি করা একেবারেই অন্যায়, এই চাপ সরকারের উপরে তৈরি করা অন্যায়, ইভেন স্ট্র্যাটেজিকলিও ভুল আমি মনে করি। লাকি আক্তার গ্রেফতার হলে তিনি আর গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারি। আমি সেই কারণে বলছি না, আমরা তার অধিকারের পক্ষে বলছি, কিন্তু আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতেও যদি কেউ চিন্তা করেন তার গ্রেফতার তাকে এখন আবার স্টার বানাবে, সো এটার কোনো দরকারই ছিল না। কিন্তু সেটাও সরিয়ে রেখে বলছি, আমরা কারোর প্রতি অন্যায় কিছু করবে না, হতে পারে। আমরা শেখ হাসিনারও ন্যায় বিচার চাই, আমি চাই, এবং আমার সেই রেকর্ড আছে 5 তারিখ, আপনাদের অনেকের মনে আছে, আমি আমার প্রথম ভিডিওতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, তারপরেও আবার বলেছি আওয়ামী লীগের প্রতিষ্ঠান, ব্যক্তি, বাসস্থান কোথাও হামলা করা যাবে না। আওয়ামী লীগের লোকজন কোর্টে হামলার শিকার হয়েছেন, প্রতিবাদ করেছি, তীব্র গালি খেয়েছি। আমি জানতাম এগুলো বললে গালি খাবো, বাট আমি সেই জায়গা থেকে সরে আসিনি। ঠিক একইভাবে কারো কোনো অপরাধ যদি হয় তার জন্য ন্যায় বিচার আমরা চাইবো, এটা বলে উনি কোনো অপরাধ করেননি, কিন্তু এটাও সত্য, আমি এটাও বলেছি, এটাও মনে করি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের সাথে তারা জড়িত আছেন কিনা, সরকার তার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এটা করবে। কারণ আমরা এমন একটা ভোলাটাইল সিচুয়েশনে আছি যেখানে আওয়ামী লীগ তো আছেই, ভারত আছে, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সব রকম চেষ্টা করবে। কেউ রাইটলি বলেন যে সোকল্ড শাহবাগ, সোকল্ড গণজাগরণ মঞ্চের মতো
কিছু করে যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করার সুযোগ হয়েছিল, সম্ভব হয়েছিল, সেই ক্যাপিটাল শেষ বহু আগেই, সেটা সম্ভব হবে না। সেটা যদি সম্ভব নাও হয়, কিছু ডিসরাপশন, কিছু প্রবলেম তৈরি করা যেতেই পারে। সুতরাং এই ব্যাপারগুলোতে সরকারকে সতর্ক হতে হবে। আমি বলেছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো চোখ কান খোলা রাখতে হবে, কোথাও না কোথাও কোনো স্যাবোটাজ তৈরি করা, এমন কিছু তৈরি করা যাতে পুলিশের অ্যাকশন নিয়েও তীব্র সমালোচনা হতে পারে। গতকালকে পুলিশের অ্যাকশন নিয়ে আমি কথা বলেছি, এগুলো খেয়াল রাখতে হবে। এর চাইতে একটা জঘন্য আলাপ এখন মাঠে আসছে, সেটা হলো জবাই কর স্লোগান, যেটা একসময় শাহবাগে হয়েছিল। আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম। তখন শিবিরকে জবাই করার, জামাতকে জবাই করার কথা বলা হচ্ছিল, রাজাকারকে জবাই করার কথা বলা হচ্ছিল। এই জবাইয়ের রাজনীতির বিরুদ্ধে আমি কিছুদিন আগে ছাত্র দলের জায়গা থেকে, ছাত্র দলের একটা জমায়েত থেকে শিবিরকে জবাই করার আলাপ তোলা হয়েছিল খুলনা ইউনিভার্সিটির কুয়েটের ঘটনার পর, সেটারও প্রতিবাদ করেছি। এই দেশে শিবির জামায়াতের সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে। আমি তাদের রাজনীতির খুব ঘোর বিরোধী, কিন্তু তাদের প্রত্যেকটা রাজনৈতিক অধিকারের পক্ষে আছে। আমার এন্টায়ার সময়টাতে যে কেউ ফলো করলেই দেখবেন। সো কোনো জবাইয়ের রাজনীতি আর হবে না, বাংলাদেশ হতে পারে না। শাহবাগে যারা গেছেন, শাহবাগে শেখ হাসিনার ফ্যাসিজমকে ওই সময় পুষ্ট করতে যারা রোল প্লে করেছেন, লাকি আক্তার তাদের একজন, আমি নিশ্চয়ই মনে করি। সেই অপরাধেরও জন্য জেনারেলি একটা ট্যাগ দেয়া এবং তাকে হত্যাযোগ্য করে তোলা এক বিভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এটা বর্বরতা, এটা আরেক বর্বরতা। আমি অনেক সময় বলি যে আমরা চারপাশে এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে কেউ ফ্যাসিস্ট বলেন, উইচ আই ডিসঅ্যাগ্রি, তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, তাকে সরিয়ে সেইটার জায়গায় নিজের ফ্যাসিজম, নিজের ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাইছি না। এটাই অনেকে করছেন। শেখ হাসিনার ফ্যাসিজম সরিয়েছি কারণ আমি আমার ফ্যাসিবাদ চাপিয়ে দিতে চাই। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ভূমি হতে আমরা দেবো না, অ্যাটলিস্ট চেষ্টা করব। শেখ হাসিনার সময়ও করেছি, এখনও করব। সুতরাং বাংলাদেশে জবাই করার রাজনীতি, সেটা শাহবাগী ট্যাগ দিয়ে হোক, যেহেতু এখন যারা ওই সময়ে শাহবাগের বিরুদ্ধে ছিলেন। আর এখানে একটা কথা একটু বলে রাখাও ভালো, যেভাবে জেনারেলাইজ করা হচ্ছে, এটা আমরা একটা সময় গিয়ে তো আসলে বোঝা গেল যে আওয়ামী লীগ এটাকে ব্যবহার করেছে তার ক্ষমতা ধরে রাখার স্বার্থে, তার ফ্যাসিবাদকে চাপিয়ে দেওয়ার স্বার্থে। কিন্তু যুদ্ধাপরাধ এবং ওই সময় মানবতা বিরোধী যেসব অপরাধ হয়েছিল তার বিচার আওয়ামী লীগাররা শুধু চায় নাই, যে কেউ চেয়েছেন, আমরাও চেয়েছি। সেই বিচারটা ন্যায় বিচার হওয়া দরকার ছিল। যে বিচারটা হয়েছে সেই বিচারটা ন্যায় বিচার হয়েছে কিনা একটা সিরিয়াস প্রশ্নবিদ্ধ ব্যাপার হয় নাই। অনেক ক্ষেত্রে অনেক প্রত্যয় হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধীদের ন্যায় বিচার হোক এটা আমরাও তো চেয়েছিলাম, অনেকে চেয়েছিল। সুতরাং এর মানে এই না গণজাগরণ মঞ্চকে ডিনাউন্স করার সাথে ওই সময় আমাদের সবচেয়ে ভালনারেবল টাইমটাতে যে মানুষগুলো ক্রাইম করেছিলেন, ক্রাইমের সাথে জড়িত ছিলেন, তাদের বিচার চাওয়া থেকে মানুষ সরে গেছে, একাত্তর মুছে গেছে। আমরা ধারণা করতে পারি এখন শাহবাগী ট্যাগ দিয়ে জবাই করার খায়েশ কাদের হয়, এটা করা যাবে না, এটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশে গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক দেশ হবে, অন্তত আমি বা আমরা অনেকে যারা আছি, যারা চাই আমরা তাদের সেইভাবে বাংলাদেশ দেখতে চাই। এখানে প্রত্যেক ক্রিমিনালও ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার পাওয়াটা নেসেসারিলি মিন তিনি মুক্ত হবেন। ন্যায় বিচার পাওয়া মানে তার মৃত্যুদণ্ডও হতে পারে। শেখ হাসিনার ন্যায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডও হতে পারে, কিন্তু সেটা একটা ন্যায় বিচার, জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হতে হবে। সেটা সেইভাবেই হতে হবে, সেটা সেইভাবেই দেখতে চাই। গতকালকে থেকে হঠাৎ করে শাহবাগের বিরুদ্ধে বা শাহবাগী, আমাদের খেয়াল থাকার কথা যে জামাত ইসলামের যে নেতারা ছিলেন 1971 সালে যুদ্ধ অপরাধী হিসাবে যাদের বিচার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। প্রথমে আদালত থেকে অনেকের কিন্তু ফাঁসির রায় হয় নাই। তো রায়টা যখন প্রকাশ হলো, গণজাগরণ মঞ্চ, শাহবাগ তারা একটা বড় ধরনের আয়োজন করেছিল। আর ওই আয়োজনে একটা স্লোগান উঠছিল যে বিচার চাই না, ফাঁসি চাই। আর এরপর আপনার এটা নিয়ে হুলস্থুল কাণ্ড সারা বাংলাদেশে হয়ে গেল। গণজাগরণ মঞ্চ আমরা দেখলাম, আবার সেই গণজাগরণ মঞ্চে ওয়ান অফ দ্য ব্লুটুথ সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন পিনাকি ভট্টাচার্য, খেয়াল আছে তো? জামাত নেতাদের ফাঁসির পেছনে বড় ধরনের একটা ভূমিকা কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে পিনাকি দাও রেখেছিলেন। বাট এই ঘটনার জন্য তিনি আজকের দিনে এসে এটা নিয়ে এর আগে একবার সরকার পতনের পর যখন শাহবাগ এবং গণজাগরণ মঞ্চ নিয়ে কথা উঠছিল, তখন তিনি নিরঙ্কুশ ক্ষমা প্রার্থনা করছিলেন তার কৃতকর্মের জন্য। আর জামাতের নেতাকর্মীরা তাকে হয়তো ক্ষমাও করে দিয়েছে। যাই হোক, বাট ওনার ক্ষমা হলেও তৎকালীন প্রেক্ষাপটে ইমরানের সরকারের অন্যতম সহযোগী লাকি, সেই লাকি কিন্তু মাঠ গরম করছিল কাপাইয়া কুপাইয়া। পরবর্তী সময় আমরা দেখেছিলাম জামাত নেতাদের ফাঁসি হয়েছিল। তো আজকের এই প্রেক্ষাপটে শাহবাগীদের বিরুদ্ধে কারা মাঠে নেমেছে? সবাই ছাত্র শিবির সমর্থিত অথবা জামাত সমর্থিত অথবা তাদের বি টিম, সি টিম যারা, তারা কিন্তু একজোট হয়ে শাহবাগের সেই লাকির গ্রেপ্তার দাবি করছে। ইভেন তারা মনে করছে যে আপনার এই শাহবাগীরাই একসময় শেখ হাসিনাকে কি বলা হয় যে আপনার মাদার অফ ফ্যাসিজম এইটা তৈরিতে সহযোগিতা করছিল। এছাড়া শাপলা চত্বরের গণহত্যা এবং আল্লামা সাইদি হুজুরের রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই শাহবাগীরাই। শাহবাগে তৈরিকৃত ফেসিবাদী পাটাতনে দাঁড়িয়ে শেখ হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে। যদি এদেরকে নিতে হয় তাহলে পিনাকি দাও কি আসলে সেই জায়গা থেকে বের হতে পারবেন? আজকে আমরা অলরেডি দেখছি যখন লাকির গ্রেপ্তারের দাবিতে গতকালকে রাত থেকে হঠাৎ করে মানে একটা প্রেক্ষাপট দেখলাম, আজকে আবার লাকি তার নেতৃত্বে শাহবাগীদের এক অংশকে নিয়ে তিনি আবার বিক্ষোভ কর্মসূচি রাজপথে নেমেছেন। আসলে প্রেক্ষাপট কোথায় যাবে? যাবে একটাই, লাকি গ্রেপ্তার হবে। বলে ভাই কেন আগেই বলে দিলাম, এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায়, যারা সরকারকে পেছন থেকে চালাচ্ছেন, যাদের ইশারায় সবকিছু হচ্ছে, ইভেন সরকারেরই একজন বড় ধরনের সমন্বয়ক যিনি মাস্টারমাইন্ড মাহফুজ মব জাস্টিসের গুরু হিসেবে ঢাবি শিবিরকে দাবি করছেন বা দায়ী করছেন, এই সকল কিছু মিলিয়ে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল
সেই ঝাল কিন্তু জামাতের ভিতর থেকে যায় নাই, শিবিরের ভিতর থেকেও যায় নাই। আর যেহেতু পরিস্থিতি এখন তাদের পক্ষে, তারা সর্বোচ্চ চেষ্টা করবে এই শাহবাগীদেরকে চুনকে শাস্তির আওতায় আনা। এখন লাকির তো কপাল পড়ছেই, যে কোনো সময় গ্রেপ্তার হবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, বাংলাদেশে এটা ঘটে। আর এর পাশাপাশি এই ঘটনাগুলোর যারা মূল কারিগর ছিল, পিনাকিদা সহ যারা, তাদেরও আসলে কি হবে ভবিষ্যতে সেটা হয়তো এখন বলা যাচ্ছে না। বাট আমার ধারণা তেমন কিছু হবে না, কারণ জামাতের যত নেতাকর্মীরা আছেন এই মুহূর্তে পিনাকিদাকে সবচেয়ে বড় গুরু হিসেবে মানেন, যদিও তিনি অন্য ধর্মের, বাট সবচেয়ে বেশি সাপোর্টার ওনার হচ্ছে জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা গণহারে। কিন্তু সেই শাহবাগের ঘটনা গণজাগরণ মঞ্চের পেছনের বড় একজন কলাকুশলী ছিল পিনাকিদাই। এখন লাকির বিচার হবে, পরবর্তী সময় আবার আওয়াজ উঠতে পারে পিনাকিদার, বাট আমার ধারণা জামাত ওনাকে ক্ষমা করে দিয়েছে, উনি ওনার কৃতকর্মের জন্য সরিও বলছিল। কোন পুকুরের মাছ কোন পুকুরে চা, সেটা দেখার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আজকে এমন একটি নিউজ এসেছে বাংলাদেশের মানব জমিন পত্রিকায়। আমি এজন্যই বললাম কোন পুকুরের মাছ কোন পুকুরে চা, যে গণজাগরণের মঞ্চ থেকে এবার শাপলা চত্বরের আসামি হলেন ডাক্তার ইমরান এইচ সরকার। শাপলা চত্বর গণহত্যার অভিযোগ, হাসিনা ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এটা হলো মানব জমিনের এই মুহূর্তের হেডলাইন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখান থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বেঁচে গিয়েছিলেন, শেষ বয়সে ভেবেছিলেন, কিন্তু আজকে চলে আসছে একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে। সেদিন মহিউদ্দিন খান আলমগীর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এর আগে রানা প্লাজা জামাত বিএনপির লোকেরা ধাক্কা দিয়ে সাভারে ফেলে দিয়েছিলেন, হাজারো মানুষের জীবন গিয়েছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন। আজকে ধরা খেয়েছেন শাপলা চত্বরে এসে মহিউদ্দিন খান আলমগীরের শেষ বয়সে। এবং 96 সালে হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য সচিবালয়ে যে আন্দোলন তুলেছিলেন, সচিবালয়ের আন্দোলনের অধিনায়ক ছিলেন সেই মহিউদ্দিন খান আলমগীর। 71-এ পাকিস্তান সরকারের ডিসি হিসাবে চাকরি করে যিনি পাকিস্তানের পক্ষে ছিলেন, তিনি পরবর্তীতে হয়েছিলেন মুক্তিযোদ্ধার বিশাল অবদানকারী ব্যক্তি। আমরা এছাড়া আরো কে আছে, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। এই জন্য আমি বললাম যে কোন পুকুরের মাছ কোন পুকুরে যাচ্ছে আজকে দেখার বিষয়। সেই কারণে এই ইমরান এইচ সরকাররা দাঁড়িয়েছিলেন একদিন কাদের মোল্লার ফাঁসি চাই বলে তাদের উত্থান শুরু হয়েছিল। বিরানি আর গাঞ্জার আসর থেকে শুরু করে অনেক আসরেই তারা নেতৃত্ব দিয়েছিলেন। আর বড় বড় হোটেল রেস্তোরাঁ থেকে তাদের খাবারের সাথে আসতো বিভিন্ন পানীয় তরল পদার্থ, আর সেই তরল পদার্থ নিয়ে তারা নেচে গেয়ে হেসে রাত যাপন করে নারী পুরুষ সম্মিলিতভাবে কাদের মোল্লার ফাঁসি চায়ে উল্লাস করেছিলেন একদিন। সেই উল্লাসিকতার জবাবে আজকে এসেছে শাপলা চত্বরে গণহত্যার জন্য ফেরারি আসামি, বা তাকে এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা জারি করে পৃথিবীর যেখানেই আছে তাকে গ্রেফতারের জন্য বাংলাদেশের সরকার কঠোর অবস্থানে যাবে বলে আমি মনে করছি। এই নিউজটির ভিতরে যারা আরো আছেন তাদের লেখা এখানে এসেছে। এই তালিকায় বাকি 4 জন হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ওই টুকু পাবনার সেই টুকু মিয়া। এছাড়া আছেন সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। তারা বর্তমানে কারাগারে আছেন। এই 4 জন কারাগারে আছেন। 5 জনের জন্য গ্রেফতারি পরোয়ানা। টোটাল এই 9 জনের নাম আজকে আমরা মানব জমিন থেকে পেলাম, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকেই গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে শাপলা চত্বরের সেই নিরীহ এতিম শিশু হাফেজদের জন্য, যারা অনেকটাই নাবালক ছিলেন, অনেকটাই শাপলা চত্বরে গিয়েছিলেন বাংলাদেশকে 24-এর মতো 13 সালে তারা একটি স্বাধীন করার জন্য স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে সেদিন বাইতুল মোকাররমের কোরআন পুড়িয়েছিলেন স্বৈরাচারের লোকেরা, আর কোরআন পুড়িয়ে নাম দিয়েছিলেন শাপলা চত্বরের আলেম ওলামাদের। তারা আগুন লাগিয়ে দিয়েছিলেন আশেপাশে ঢাকা সৌন্দর্যের জন্য, সবুজের ঘেরা ছোট ছোট গাছগুলা কেটে ফেলেছিলেন তারা, আর নাম দিয়েছিলেন শাপলা চত্বরের আলেমদের। আজকে সেই নাম থেরাপির মাধ্যমে বের করা হবে সঠিকভাবে কোরআনকে পড়েছিলেন আর গাছগুলাকে কেটেছিলেন। সেই থেরাপির ব্যবস্থা অলরেডি 4 জন যেহেতু ভিতরে আছে তাদের থেরাপির ব্যবস্থা শুরু হচ্ছে, আর যারা 5 জন বাহিরে আছেন তাদেরকে ধরে এনে থেরাপির মাধ্যমে আমরা বের করব যে সেদিন আসলে রিয়েল কারা সেই কাজটা করেছিলেন। জনগণের চোখে ধুলা দিতে পারেননি, কিন্তু তারা প্রশাসন দিয়ে, তারা ক্ষমতা দিয়ে, আর তাদের কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক দিয়ে, তাদের কিছু কিছু কুলাঙ্গার মিডিয়া দিয়ে
এই নিউজটাকে উল্টা দিকে করে যেভাবে আলেম ওলামাদেরকে, আল্লামা বাবুনগরীর মতো মানুষকে পাগুলা উপরের দিকে টাঙ্গিয়ে যেভাবে অত্যাচার করেছিলেন, সেই অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা বাবুনগরী দুনিয়া থেকে চলে গিয়েছেন। পরবর্তীতে উনি ধুকে ধুকে কষ্ট পেতে পেতে এন্তেকাল করেছেন। এরকম বহু বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে সেই শাপলা চত্বরে, তারা অপরাধী যারা এই শাপলা চত্বরে মুক্তির জন্য এসেছিলেন, মিডিয়া তাদেরকে অপরাধী বানিয়েছিলেন। সেই মিডিয়ার অনেক রাঘব বোয়ালকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আরো অনেককে গ্রেফতারের জন্য বর্তমান সরকার দিনকাল গণছে কোন আইনে আর কোন মামলায় তাদেরকে গ্রেফতার করা যাবে। তাই আমরা আশা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের এই বিষয়টায় মিডিয়ার যেই দুইটা মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারাও মুক্তি পাবে, তারাও নতুন করে আমাদেরকে আলো দিবে। দিগন্ত টেলিভিশনকে বন্ধ করা হয়েছিল শাপলা চত্বরের সরাসরি লাইভ দেখানোর কারণে, ইসলামিক টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল শাপলা চত্বরে খুনিরা কিভাবে আলেমদেরকে রক্তপাত জড়াচ্ছেন, আলেমদের লাশগুলা কিভাবে ট্রাকের ভিতরে ময়লার ট্রাকে ঢুকিয়ে ভরে নিয়ে যাচ্ছেন, সেই লাইভ দেখানোর কারণে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভিকে বন্ধ করে দিয়েছিলেন স্বৈরাচার হাসিনার তৎকালীন তথ্যমন্ত্রী। আজকে বের হয়ে আসবে যে রিয়েল আলেমরা দায়ী নাকি আলেমদেরকে নির্যাতন করে বাংলাদেশে একটা বড় মাপের আলেমদেরকে হত্যার দিন হিসাবে আমরা সেই দিনটাকে পালন করতে পারবো। শাপলা চত্বরের এই দিনটা 5ই মে 13 সাল আমাদের দেশের একটা জাতীয় দিবস হবে। আমাদের দেশের একটা 12 মাসে আমরা অনেক দিবস পালন করি, কিন্তু 5ই মে শহীদদের স্মরণে একটি দিবস হবে। যেমনটা 5ই অগাস্ট হয়েছে তেমনটা 5ই মেই হবে। 5ই অগাস্ট 5ই মে কিভাবে যেন তারিখটা মিলে গেল একে অপরের সাথে, কারণ আমরা 5ই মে রক্ত দিয়েছি বলি 5ই অগাস্ট সেই রক্ত থেকেই তৈরি হয়েছে আমাদের ভিতরে, আমাদের গায়ে, আমাদের তরুণদের ভিতরে, আমাদের তরুণীরা ভিতরে, যারা 5 তারিখে দেখেছিলেন, শিশু ছিলেন অনেকে, আর তারাই আবার মুক্তি এনেছেন 5ই অগাস্টে। 13 থেকে 24 সাল 11 বছর পরে আমরা সেই মুক্তি আনতে পেরেছি আমাদের তরুণদের মাধ্যমে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।